হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের নদী অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ভীষণ আসে। জলবিভাজিকা দুটি নদী অববাহিকাকে পৃথক করে। তো যদি জলবিভাজিকা ক্ষয় হয়ে যায় তাহলে দুটো নদী পরস্পরের সাথে মিলে যাবে। এর ফলে দুটো নদীর মিলিত প্রবাহে জলের পরিমাণ কি হবে? বাড়বে। এবার বুঝতেই পারছো, জলের নদী খাত যেটা, তার তো একটা ক্যাপাসিটি আছে। তার থেকে যদি নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পায় কি হবে? আশেপাশের অঞ্চলগুলো বন্যায় ভেসে যাবে। দ্বিতীয় প্রশ্ন, দোআব কি? খুব ইম্পর্টেন্ট। দো কথার অর্থ দুই এবং আপ কথার অর্থ জল। দুটি নদীর মধ্যবর্তী ভূখণ্ডকে দোআব বলা হয়। সব সময় দেখবে দুটো নদী আছে মানেই তার মাঝের যে ভূখণ্ড তাকে আমরা দোআব বলি। এই ঢালের উপর দিয়ে প্রবাহিত দুটি নদী মিলিত হলে দোআব সৃষ্টি হয়। যেমন ধরো, আমাদের ভারতবর্ষের প্রয়াগরাজের নিকট গঙ্গা যমুনার মিলনস্থলে দোআব অঞ্চল সৃষ্টি হয়েছে। তৃতীয় প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? যে নদী দেশের মধ্যে কোনো উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে ওই দেশেরই অভ্যন্তরের কোনো হ্রদ বা জলাশয়ে মেশে তাকে আমরা অন্তর্বাহিনী নদী বলি। মানে কোনো বিদেশের গল্পই নেই, পুরোটাই দেশের মধ্যে হচ্ছে। এই ধরনের নদী হলো অন্তর্বাহিনী নদী। রাজস্থানের লুনি নদী কিন্তু এইরকমই একটি অন্তর্বাহিনী নদী। চতুর্থ প্রশ্ন, শাখা নদী ও উপনদী কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, উপনদী বিষয়টা হচ্ছে যখন একটা বড় মূল নদী, যেমন ধরো আমাদের গঙ্গা, নিজের মনে বয়ে চলেছে। এবার গঙ্গার সাথে অন্য কোনো নদী, একদম কমপ্লিটলি আলাদা নদী, মানে সে গঙ্গা থেকে উৎপত্তি লাভ করেনি, সে অন্য কোনো হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে সে গঙ্গার সাথে এসে মিশ্রিত হচ্ছে। এই রকম ক্ষেত্রে ওই যে দ্বিতীয় নদীটা গঙ্গায় এসে মিশ্রিত হলো তাকে আমরা বলছি গঙ্গার উপনদী। যেমন গ্রেটেস্ট এক্সাম্পল হচ্ছে যমুনা। গঙ্গা উৎপত্তি লাভ করেছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, যমুনা কিন্তু যমুনোত্রী হিমবাহ থেকে। তাহলে দুটো কমপ্লিটলি সেপারেট নদী, কিন্তু যমুনা যেহেতু গঙ্গার সাথে মিলিত হয়েছে তাই যমুনাকে বলা হচ্ছে গঙ্গার উপনদী। এবার এখানে একটা কথা বলি, কেন গঙ্গাকে বলা হলো না যমুনার উপনদী? এর কারণ হচ্ছে দৈর্ঘ্য। যমুনা আকারে ছোট, গঙ্গা আকারে ব্যাপক, বিরাট, এর বিস্তৃতি অনেক বড়। তাই গঙ্গা হয়ে গেল প্রধান নদী আর যমুনা হয়ে গেল উপনদী। এরপর আসি শাখা নদী। শাখা নদী কি? এই দুটো ডিফারেন্সও তোমাদের পরীক্ষায় আসে, হ্যাঁ, তাই এটা বুঝে নিলে দেখবে নিজেরা লিখতেও পারবে। তো শাখা নদী হচ্ছে গঙ্গা, আবারও একই উদাহরণ দিয়ে বোঝাই, গঙ্গা তো প্রবাহিত হচ্ছে, এবার হঠাৎ হতে হতে কোথাও ধরো একটা ভূখণ্ডের কোনো সমস্যা আছে বা কোনো কিছু জায়গায় একটা অবস্টাকেল আছে, সেই কারণে হয়তো গঙ্গার একটা শাখা সরু হয়ে একদিকে বইতে লাগলো আর যে মূল শাখা সেটা অন্যদিকে চলে। এইরকম ক্ষেত্রে ওই যে দ্বিতীয় শাখাটার জন্ম হলো, যেটা ছোট বললাম, সেটা তো গঙ্গা থেকেই তৈরি হলো। ওর তো উৎপত্তি কি? ওর যে জলের সোর্স সে তো গঙ্গাই। তার মানে এখানে প্রধান নদী গঙ্গা আর গঙ্গার শাখা নদী হচ্ছে ওই দ্বিতীয় সরু যে ছোট নদীটা বয়ে চলেছে সে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ভাগীরথী, হুগলি। মানে আমরা কলকাতা বা আমরা পশ্চিমবঙ্গ বলতে গেলে যে নদীটাকে দেখি এবং গঙ্গা বলে জানি সেটা আসলে গঙ্গার শাখা নদী, এবং আরেকটা মেন শাখাটা কিন্তু বাংলাদেশে ঢুকে গেছে পদ্মা নামে। চলে এলাম পরের প্রশ্ন, নদী উপত্যকা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। দুটো উচ্চভূমি বা পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে সাধারণত উপত্যকা বলে। এই নিম্নভূমির মধ্য দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় তাহলে কি বলবো? ওটাকে নদী উপত্যকা বলবো। ষষ্ঠ প্রশ্ন, আদর্শ নদী কাকে বলে? এটা ক্লাস 7 শুধু নয়, পরবর্তীকালেও দেখবে পাবে।
আদর্শ নদী মানে হচ্ছে যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রধান পার্বত্য প্রবাহ বা উচ্চ গতি, বহন কার্য প্রধান সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং সঞ্চয় কার্য প্রধানত নিম্ন গতিতে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, সেই সকল নদীকে আমরা বলি আদর্শ নদী। এবং ভারতের গ্রেটেস্ট এক্সাম্পল গঙ্গায় এই তিনটে গতি এবং যে কাজগুলো সেগুলো কিন্তু সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই, তাই জন্য আমরা গঙ্গাকে ভারতবর্ষের নিরিখে আদর্শ নদী বলি। আজকের এই আলোচনা তো আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে কি করতে হবে, লাইক আর শেয়ার করো। যদি এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন পর্বের লিংক, তোমরা চাইলে সেই পর্বগুলো এই লিংকের মাধ্যমে শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।